আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যালাক্সি। আমরা যেরকম পৃথিবীতে আছি, আর এই পৃথিবী পৃথিবী হলো আমাদের সোলার সিস্টেমের পার্ট। আবার এই সোলার সিস্টেমটা আবার একটা বড় জায়ান্টের পার্ট, যাকে আমরা বলি গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে, আমরা সবাই জানি আকাশমণ্ডল। এই রকম প্রায় 15 to 16 বিলিয়ন গ্যালাক্সিস প্রেজেন্ট আছে আমাদের এই পুরো মহাবিশ্বে। তাহলে সেই 15 to 16 বিলিয়ন গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সি হলো দ্য মিল্কি ওয়ে। এবার এই মিল্কি ওয়ের মধ্যে আছে সূর্য। ঠিক আছে? তো মিল্কি ওয়ের যদি আমরা আকারটা জানতে চাই যে মিল্কি ওয়েটা কিরকম দেখতে, মিল্কি ওয়েটা দেখতে অনেকটা স্পাইরাল, মানে স্পাইরালের মতো। এবারে মিল্কি ওয়েটার আকার আমরা দেখলাম স্পাইরালের মতো, কিন্তু এই মিল্কি ওয়ের যেটা শেপ বা এটা কতটা বড়, সেই জিনিসটা বোঝার আগে আমি একটা ছোট জিনিসকে একটু সহজ ভাষায় বলবো, যে লাইট ইয়ার। লাইট ইয়ারের কনসেপ্টটা কি? লাইট ইয়ারের কনসেপ্টটা হলো এরকম, যে আলো 1 বছরে যতটা দূরত্ব ট্রাভেল করে সেই দূরত্বটাকে বলে লাইট ইয়ার। 1 লাইট ইয়ার। তাহলে আলোর গতিবেগ আমরা সবাই জানি যে ভ্যাকিউমে বা শূন্যস্থান যাকে বলে, সেই ভ্যাকিউমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই 3 × 10⁸ ভেলোসিটি নিয়ে যে লাইট ওয়েভ ট্রাভেল করছে, সেটার 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, একদিন মানে 24 ঘন্টা। 24 ঘন্টা এরকম, 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 24 ঘন্টা মানে 24 × 3600 সেকেন্ড। এই 24 × 3600 সেকেন্ডে আলো যে দূরত্ব ট্রাভেল করবে, সেই দূরত্বটা একদিনে ট্রাভেল করছে। তাহলে একদিনে কতটা দূরত্ব ট্রাভেল করবে? 1 সেকেন্ডে যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে আলো, তার মানে 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার যাচ্ছে। তাহলে সেটা 24 × 3600 সেকেন্ডে আরো অনেকটা দূর যাবে। আর এরকম 365 দিন, মানে এই পুরো সংখ্যাটাকে আবার 365 দিয়ে গুণ করব। তাহলে এতটা যে মিটার এককে যে দূরত্বটা হয়, সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। এইটা হচ্ছে লাইট ইয়ার। মানে এই সংখ্যাটাকে ইমাজিন করতেই আমাদের খুব অসুবিধে হবে। এবং সংখ্যাটা নিতান্তই জাইগেন্টিক। তো এইবারে আমি যদি বলি যে আমাদের এই মিল্কি ওয়ে, যেটাকে দেখতে অনেকটা স্পাইরালের মতো, তো সেই স্পাইরাল আকারের মিল্কি ওয়ে যেটা ডায়ামিটার, যেটাকে আমরা ব্যাস বলবো, মানে যদি মিল্কি ওয়েটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা সার্কেল ধরে নিই, যদিও এটা একটা খুব ক্রুড অ্যাপ্রক্সিমেশন, বাট যদি তাও সেটাকে সার্কুলার ধরে নিই, তাহলে সেই মিল্কি ওয়ে ডায়ামিটার হচ্ছে 1 লাখ থেকে 2 লাখ লাইট ইয়ারের কাছাকাছি। 1 লাখ থেকে 2 লাখ লাইট ইয়ার, মানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করছে, তাকে আবার 1 লাখ থেকে 2 লাখ, মানে লেটস সে 1.5 lakhs লাইট ইয়ার। এতটা বড় আমাদের এই গ্যালাক্সির রেডিয়াসটা, সরি ডায়ামিটারটা। খুব অবাক করা ব্যাপার না? এবার আরেকটা খুব সহজ এক্সাম্পল আমি নিই। আমি ধরে নিচ্ছি দুটো গ্যালাক্সি আছে, সেই দুটো গ্যালাক্সির মধ্যে দূরত্ব হচ্ছে লেটস সে 5000 বিলিয়ন লাইট ইয়ার। ওকে? এর মানে এটা যে এরকম ভাবে যদি আমার দুটো গ্যালাক্সি থাকে, যার মধ্যে এই গ্যালাক্সি থেকে এই গ্যালাক্সির দূরত্ব যদি 5 বিলিয়ন লাইট ইয়ার্স হয়, তাহলে এই এই গ্যালাক্সি থেকে এই গ্যালাক্সিতে আলো এসে পৌঁছতে সময় লাগবে 5 বিলিয়ন ইয়ার্স। কারণ পুরো দূরত্বটা হচ্ছে 5 বিলিয়ন লাইট ইয়ার্স। এবার সেই দূরত্বটাকে যদি লাইটের স্পিড দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কাছে 5 মিলিয়ন 5 বিলিয়ন লাইট ইয়ার্স ডিভাইডেড বাই দ্য স্পিড অফ লাইট সি। সো আমার কাছে যে সময়টা লাগবে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে আলো এসে পৌঁছাতে, সেটা 5 বিলিয়ন ইয়ার্স। তো বড় একটা সংখ্যা, 5 বিলিয়ন ইয়ার্স। ওকে?
এরপর আমি এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম, যেটাকে আমরা পরে রেফার করব একটু বোঝার সুবিধার জন্য। হয়তো এই ব্যাপারটা বোঝাটা খুব একটা সহজ নয়, মানে অবশ্যই নাম্বারগুলোই এত বড় যে আমাদের অবভিয়াসলি অনেক ডাউট হবে। তো এবারে আর একটু ইনফরমেশনের জন্য বলি যে আমাদের এই যে এত বড় গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সিতে কতগুলো স্টার আছে, মানে এই সূর্যের মতো তো তারা আছে, সেই সংখ্যাটাও কিন্তু আকাশ ছোঁয়া। এর সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে 100 থেকে 400 বিলিয়ন। 100 থেকে 400 বিলিয়ন স্টার্স আর প্রেজেন্ট ইন আওয়ার গ্যালাক্সি। ক্যান ইউ ইমাজিন? 100 থেকে 400 বিলিয়ন। ওকে, এরপরে এই গ্যালাক্সির এজ কত, মানে বয়স কত? এই যে গ্যালাক্সি তো আছে, কিন্তু এই গ্যালাক্সির বয়স কত? তা আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, তার বয়স হচ্ছে অ্যারাউন্ড 13.6 বিলিয়ন ইয়ার। 13.6 বিলিয়ন ইয়ার, এত বছরই পুরনো হচ্ছে আমাদের গ্যালাক্সি। ওকে, এরপরে এই যে এত বড় একটা গ্যালাক্সির মধ্যে কি কি আছে তাহলে? গ্যালাক্সির সেন্টারে থাকে সবসময় একটা ব্ল্যাক হোল। তারপরে সেই গ্যালাক্সিতে থাকে বিভিন্ন ধরনের বড় বড় স্টার্স। তারপরে থাকে সেই স্টার্স এর আন্ডারে যে প্ল্যানেটস আছে সেইগুলো। তো এইরকম ভাবে আমাদের গ্যালাক্সিটা ফর্ম করে, এবং তাছাড়া এরকম অনেক গ্যাসিয়াস পার্টিকলস, এই সমস্ত জিনিস তো থাকেই সেখানে। উম, তো হোয়াইট ড্রপস এই টাইপের জিনিসপত্র তো থাকেই। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে, মানে আমি একটা খুব সহজ ভাষায় বলতে গেলে গ্যালাক্সিটি কি, না গ্যালাক্সি সেন্টারে আছে একজন ব্ল্যাক হোল, যেটাকে আমরা বলতে পারি দ্য গডফাদার। এই গডফাদারের সার্কামস্ট্যান্সেসে আছে অনেক বড় বড় তারা, এবং তাদের বিভিন্ন গ্রহ, সেই গ্রহদের আবার উপগ্রহ, মাঝখানে আবার বিভিন্ন গ্রহাণুপুঞ্জ কিংবা গ্যাসিয়াস পার্টিকলস, এই টাইপের জিনিসপত্র নিয়ে আমাদের গ্যালাক্সিটা তৈরি। তো এই গ্যালাক্সি যে এত তারার যে সমবায় বা কম্বিনেশন, সেই গ্যালাক্সির মাস কতটা, কতটা ভারী এই গ্যালাক্সি। তো আমরা খুব মানে গ্যালাক্সির মাস তো কেউ সেভাবে মেজার করতে পারে না, বাট একটা রাফ এস্টিমেট যদি আমাকে বলতে হয়, তাহলে এই গ্যালাক্সির মাস প্রায় 1.5 ট্রিলিয়ন সোলার মাস। সোলার মাস মানে কি, একটা সূর্যের যা ভর, এবার সূর্যের ভর কত, পৃথিবীর থেকে প্রায় 13 গুণ বেশি। তো এরকম 1.5 ট্রিলিয়ন, মানে 1.5 ট্রিলিয়ন সূর্য যদি সাথে এসে কোথাও জমা হয়, তাহলে তার যে টোটাল মাস হবে, সেইটা আমাদের মিল্কি ওয়ের টোটাল মাস। কি ভয়ঙ্কর এই নাম্বারগুলো, সমুদ্রের থেকেও বিশাল নয়? এরপর আরো একটা ইনফরমেশন দিই। তো আমাদের এই যে সূর্যটা, এই সূর্যটা যে গ্যালাক্সির সেন্টার, সেই গ্যালাক্সির সেন্টার, সেখান থেকে সূর্যটা কত দূরে অবস্থিত? মানে আমি যদি গ্যালাক্সির সেন্টার থেকে সরলরেখা টানি, তাহলে সেই সরলরেখাটা সূর্যের যেটা আমি কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুর সাথে গ্যালাক্সির সেন্টারকে যে সরলরেখাটা যোগ করছে, সেই সরলরেখার দৈর্ঘ্য যদি আমি ভাবি এরকম ভাবে, মানে গ্যালাক্সির যেটা সেন্টার, সেন্টার অফ দ্য গ্যালাক্সি, সেইখান থেকে সূর্যের দূরত্বটা যদি আমি মেজার করি, তাহলে সেই সূর্য গ্যালাক্সির সেন্টারের থেকে কতটা দূরে আছে, এই নাম্বারটা শুনলে চোখ কপালে ঠেকবে। এই নাম্বারটা হচ্ছে 2600 লাইট ইয়ার। মানে আলো 2600 বছরে যতটা দূরত্ব ট্রাভেল করবে, ততটা দূরে আছে সূর্য। কোথা থেকে? এই মিল্কি ওয়ে গ্যালাক্সির যেটা সেন্টার, এইটা যদি আমার মিল্কি ওয়ে গ্যালাক্সি হয়, এইটা যদি আমার মিল্কি ওয়ে গ্যালাক্সি হয়, তাহলে এর সেন্টার থেকে সূর্য যদি এখানে থাকে, তাহলে এই দূরত্বটা আমার প্রায় 2600 লাইট ইয়ার্স। এতটা দূরে আছে গ্যালাক্সির সেন্টার থেকে সূর্য। ওকে, মানে একজন মানুষ, আমরা মানুষরা কোনোদিন লাইটের স্পিডকে অতিক্রম করতে পারবো না। তো লাইটের স্পিডের যদি খুব কাছাকাছিও আমরা গিয়ে পৌঁছাই, তো সেই খুব কাছাকাছি স্পিডে সূর্য থেকে গ্যালাক্সি সেন্টারে যেতে 2600 বছর সময় লাগবে। 2600 বছর, দুটো জায়গার দূরত্ব 2600 লাইট ইয়ার। তাহলে লাইটের ওই দূরত্বটা অতিক্রম করতে 2600 বছর সময় লাগবে। মানে এমন একটা এন্টিটি যেটা নিজে 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে চলে, এত ফাস্ট। নাথিং ক্যান বি ফাস্টার দ্যান দ্য স্পিড অফ লাইট।
ফার্স্ট পস্টুলেট অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো সব থেকে ফাস্টেস্ট যে জিনিস, সেটাও এই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? 2600 বছর। ক্যান ইউ ইম্যাজিন? 2600 বছরে কি হতে পারে? Okay, ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে গেছিল আজ থেকে 200 বছর আগে। আজ থেকে মাত্র 200 বছর আগে। আর সূর্য থেকে গ্যালাক্সি সেন্টারে ট্রাভেল করতে সময় লাগবে 2600 বছর। এই সময়টা কার লাগবে? যদি কেউ লাইটের স্পিডে ট্রাভেল করে। লাইটের স্পিড তো আমরা কোনোদিন হয়তো টাচই করতে পারবো না। যদিও পারি, সেই লাইটের স্পিডে ট্রাভেল করতে 2600 বছর সময় লাগবে। আকাশ নাম্বার না। বিস্ময়ের এখানেই শেষ নেই। আমি একটু একটু করে আবার জয়েন করছি সব ডটস গুলোকে। তো এরপর আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই সোলার সিস্টেম। এই সোলার সিস্টেম, আমাদের সূর্য পরিবার যেটাকে, টোটাল সোলার সিস্টেমটা আবার, যেটা গ্যালাকটিক সেন্টার, মানে গ্যালাক্সির যেটা সেন্টার, সেই গ্যালাক্সির সেন্টারের চারপাশে প্রায় 82,800 কিলোমিটার পার আওয়ার এতটা ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে। 82,800 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে, যেটা মিল্কি ওয়ের সেন্টার, সেই সেন্টারের চারদিকে ঘুরছে কে? টোটাল সোলার সিস্টেমটা। মানে আমরা কেউ কিন্তু স্থির নেই এখানে। তো আপনারা হয়তো অনেকে জানেন, এই কথাটা শুনে থেকেছেন যে আহ, এই পৃথিবী, মানে এই মহাব্রহ্মাণ্ডটা হচ্ছে এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরি যেটাকে বলা হয়, যে আমাদের ইউনিভার্স ক্রমশ এক্সপ্যান্ড করছে। তো ইউনিভার্স ক্রমশ এক্সপ্যান্ড করছে, সেটা তো ঠিক কথা। এবং এই এক্সপ্যানশনের কারণেই কিন্তু এই গ্যালাক্সির চারদিকে এই সোলার সিস্টেমও মুভ করছে। এগুলো কিন্তু ইউনিভার্স এক্সপ্যান্ড হওয়ার কনসিকোয়েন্স। তো এবারে আপনাদের ভাবলে একটু অবাক লাগতেই পারে যে ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, মানে এটা খুব অবাক করা ব্যাপার। কিন্তু ব্যাপারটা সিম্পল। তো সিম্পল কেন? কারণ গ্র্যাভিটি কি বলছে? গ্র্যাভিটি বলছে সব জিনিস সবাইকে আকর্ষণ করে, মানে নিজের দিকে টেনে নেয়। তো এই সারা ব্রহ্মাণ্ডে যদি এত বড় বড় স্টার্স, এত বড় বড় গ্যালাক্সিস থাকে, যাদের মাস এত বড়, আমাদের গ্যালাক্সির মাস 1.5 ট্রিলিয়ন সোলার মাস, এত ভারী গ্যালাক্সি গুলো তো নিজেদেরকে আকর্ষণ করবে। তো আকর্ষণ করার জন্য তো এই গ্যালাক্সি গুলো সবাই সবার কাছে এসে ধাক্কা খেয়ে যাবে। ধাক্কা খেলেই সবকিছু শেষ। তো এই ধাক্কা থেকে সবাইকে বাঁচানোর জন্য যে জায়গার উপরে এই গ্যালাক্সি গুলো প্রেজেন্ট, সেই জিনিসটাকে এক্সপ্যান্ড করতে হবে। মানে এক্সপ্যানশনের জন্য ওরা ক্রমশ নিজেদের থেকে দূরে যাবে, এবং সেই দূরে যাওয়ার গতিবেগটা কিন্তু ওদের গ্র্যাভিটির জন্য কাছে আসার যে ভেলোসিটি, সেটাকে ক্যান্সেল আউট করবে। এই জন্য খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে এটাই হচ্ছে হার্ট অফ দ্য ইউ নো দ্য থিওরি দ্যাট ইউনিভার্স ইজ কনস্ট্যান্টলি এক্সপ্যান্ডিং। ওকে। তো এই এক্সপ্যান্ডিং ইউনিভার্সের কনসিকোয়েন্স হচ্ছে কি, যে যে আমাদের প্ল্যানেটারি সিস্টেম বা যে আমাদের সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেম কিন্তু তার সেন্টারের চারদিকে অরবিট করছে। গ্যালাক্সি সেন্টারের চারদিকে অরবিট করছে। গ্যালাক্সি সেন্টারে সবসময় থাকে ব্ল্যাক হোল। তো গ্যালাক্সির সেন্টারে তো ব্ল্যাক হোল থাকে, তাহলে আমরা এবারে যদি একটু আরো ভালোভাবে ইন্ট্রোস্পেক্ট করি, তাহলে এই সূর্যের, বা শুধু সূর্যের নয়, এই যে সোলার সিস্টেমের এই গ্যালাক্সির চারদিকে একবার ট্রাভেল করতে, মানে যেখান থেকে শুরু করেছে সেইখানেই আবার ফিরে আসতে কত বছর সময় লাগবে কোনো গেস করতে পারবেন কি? 230 মিলিয়ন ইয়ার্স। 230 মিলিয়ন ইয়ার্সে এই সোলার সিস্টেম গ্যালাক্সির সেন্টারের চারদিকে একবার ঘুরে আসবে। এইবারে এই সোলার সিস্টেম কতটা ভেলোসিটিতে মুভ করছে? 82,800 কিলোমিটার পার আওয়ার। ক্যান ইউ ইমাজিন দ্য ভেলোসিটি? 82,800 কিলোমিটার পার আওয়ার, হিউজ ভেলোসিটি, অনেক বেশি। এইবারে আমরা একটু দেখবো যে আমরা তো একটা গ্যালাক্সি মিল্কি ওয়ে, তো শুধু আমাদেরকে নিয়েই তো শেষ নয়, আমাদের আশেপাশে আরো অনেক গ্যালাক্সি আছে। তো আমাদের সব থেকে কাছের যে গ্যালাক্সিটা, সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, সেটাকে আবার M31 বলেও ডিনোট করা হয়। তো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির থেকে কতটা দূরে আছে? সেই নাম্বারটা কত? সেই নাম্বারটা হচ্ছে
2.537 মিলিয়ন লাইট ইয়ার্স। 2.537 মিলিয়ন লাইট ইয়ার্স মানে M31 গ্যালাক্সি থেকে মিল্কি ওয়েতে একটা লাইট বিমের এসে পৌঁছতে সময় লাগবে 2.537 মিলিয়ন ইয়ার্স। এতটা দূরে আছে দুটো গ্যালাক্সি। অবাক করা বিষয় নয়? তাহলে আপনি একটা জিনিস ভেবে দেখুন, যদি এই M31 গ্যালাক্সিতে আমাদের মতোই একটা পৃথিবী আছে, যেখানে আমাদের মতো মানুষ বা আমাদের থেকে উন্নত মানুষ আছে, তাহলে সেইখান থেকে আমরা যদি সেই গ্যালাক্সিটাকে দেখতে চাই, তো দেখতে চাওয়ার তো একটাই উপায়, যে সেই গ্যালাক্সি থেকে আলো বা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে আমাদের কোনো টেলিস্কোপে, হাবল স্পেস টেলিস্কোপে বা অন্য কোনো টেলিস্কোপে এসে পড়বে এবং আমরা দেখতে পাবো সেটাকে। এই একটাই উপায় আছে, আর কোনো উপায় নেই। তো M31 গ্যালাক্সি থেকে আমাদের মিল্কি ওয়েতে একটা লাইট বিম এসে পৌঁছতে সময় লাগবে 2.537 মিলিয়ন ইয়ার্স, এত বছর। আর আপনারা জানলে অবাক হবেন যে আমরা মানে এই মানুষ হোমো স্যাপিয়েন্স, আমাদের সব থেকে যেটা কি বলবো ফার্স্ট জেনারেশন হিউম্যান বিং, সেই হোমো স্যাপিয়েন্স এসছে এই পৃথিবীতে 3 লাখ বছর আগে। 3 লাখ বছর ইজ মাচ 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 লেস দ্যান 2.537 মিলিয়ন লাইট ইয়ার্স। হয়তো 3 লাখ বছর পরে আমাদের অস্তিত্ব এই পৃথিবী থেকে চলেও যাবে, সেখানে কোনো ডাউট নেই। কিন্তু এই অনেকগুলো 3 লাখ কিন্তু 2.537 মিলিয়ন ইয়ার্স এর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে? এতটাই দূরে আছে ওই M31 গ্যালাক্সিটা। তো M31 গ্যালাক্সিতে যদি কোনো মানুষ থেকেও থাকে, সেই ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছতে যে সময় লাগবে, তাতে হয়তো মানে সেই সময়ের ব্যবধানে হয়তো পৃথিবীতে অনেকবার অনেক রকম অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হতে পারে বা ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, যার জন্য পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। মানে হবে ইভেনচুয়ালি। যদি এরকম প্রবলেম হতো, মানে যদি এরকম ঘটনাটা ঘটতো যে যেদিন আমি হয়তো হাবল স্পেস টেলিস্কোপটা তৈরি হয়েছে, সেই দিন থেকে যদি আমি শুরু করি, সেই দিন থেকে সেই দিন সেই দিনে যদি কোনো আলো এসে পৌঁছাতো ওই হাবল স্পেস টেলিস্কোপে, তাহলে সেই হাবল স্পেস টেলিস্কোপ কিন্তু ওই M31 গ্যালাক্সির কিন্তু 2.537 মিলিয়ন লাইট ইয়ার্স আগে সেটা কিরকম দেখতে ছিল সেই ছবিটা পেত, তাই না? তো এই সূর্যের মানে ওখান থেকে কোনো লাইট বিম এসে পৌঁছতে যেহেতু অনেক বছর সময় লাগবে, তো সেই অনেক বছরে সেই সেই অ্যাস্ট্রোনমিক্যাল ইয়ার রেঞ্জের কাছে আমাদের এক্সিস্টেন্সিয়াল ইয়ার অন দ্য আর্থ ইজ ভেরি লেস। সেই জন্য আমরা আমাদের জীবন দশায় অন্য কোনো গ্যালাক্সিতে যদি কোনো ক্রিয়েচার্স আমাদের মতোই থেকে থাকে, মানে আমাদের মতোই যদি কোনো স্পিসিস থেকে থাকে, তাহলে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাবো না কোনোদিনই, যদি সেটা আলাদা গ্যালাক্সিতে থাকে। দেয়ার ইজ নো চান্স টু উইটনেস। 1950-তে এরকম একটা ঘটনা ঘটেছিল। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির কিছু রিসার্চার দাবি করেন যে তারা এলিয়েনকে স্পট করেছেন 1950, LGM-1, লিটল লিটল গ্রিন ম্যান 1। পরে জানা যায় যে ওটা একটা একটা স্টার, একটা খুব স্টার যার মাস খুব ছোট জায়গায় কনডেন্সড হয়ে গেছে। সেই স্টারকে ওরা ভেবেছিল যে ওটা অ্যাকচুয়ালি কোনো এলিয়েনের সিগন্যাল, বাট সেজন্য নাম ছিল LGM-1, লিটল গ্রিন ম্যান। এই একই ভুল হয় আবার 1965-এও। তো যাই হোক, আমাদের গ্যালাক্সির মধ্যে যদি কোনো এরকম গ্রহ থেকে থাকে যেখানে আমাদের মতো মানুষ আছে, আমরা তাদেরকে উইটনেস করতে পারি, বাট অন্য গ্যালাক্সিতে থাকলে তাকে উইটনেস করার কিন্তু কোনো চান্স নেই, কোনো চান্স। ওকে, এর এরপরে এই হলো আমাদের এই পৃথিবী মানে আমাদের এই মহাবিশ্বের একটু বিবরণ। এরপরে যে ঘটনাগুলো বলবো সেটা কিন্তু আরো শকিং। তো আমাদের যেটা মিল্কি ওয়ে, তার সেন্টারে আমি বলেছি সব মিল্কি ওয়ের সেন্টারে কিন্তু একটা ব্ল্যাক হোল থাকে। তো আমাদের মিল্কি ওয়ের সেন্টারে যে ব্ল্যাক হোল আছে, তার নাম হচ্ছে স্যাগিটারিয়াস এ স্টার। স্যাগিটারিয়াস এ স্টার, এই ব্ল্যাক হোলটা আমাদের মিল্কি ওয়ে সেন্টারে আছে। ঠিক আছে? সূর্য আবার এই মিল্কি ওয়ের দিকে, সরি সূর্য নয়, সোলার সিস্টেম ইনক্লুডিং দ্য সান and including us being the part of the solar system, এই পুরো সোলার সিস্টেম 82,800 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগ নিয়ে এই স্যাগিটাস এ স্টার যে ব্ল্যাক হোল আছে সেই দিকে কিন্তু ছুটে যাচ্ছে। ওকে,
মানে তার চারপাশে ট্রাভেল করছে। এবং এই সোলার সিস্টেমের কিন্তু একটা রেডিয়াল ভেলোসিটিও আছে। রেডিয়াল ভেলোসিটি মানে মানে একটা ভেলোসিটি কম্পোনেন্ট যেটা নিয়ে ওই পুরো সোলার সিস্টেমটা কিন্তু ওই গ্যালাক্সি সেন্টারের দিকেও মুভ করছে। এমন নয় যে শুধু চারপাশে গোল 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 করে ঘুরপাক খাচ্ছে, এরকমটা নয়। একটা স্মল ভেলোসিটি, স্মল নয়, 10 to 11 কিলোমিটার পার সেকেন্ড, মানে এই এই ভেলোসিটিতে যদি আমরা কোনো রকেট ছাড়ি, তাহলে সেই রকেট কিন্তু পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড ছাড়িয়ে বাইরে চলে যাবে। এতটা মানে যেহেতু ওই দূরত্বটা, ওই সেন্টার থেকে এই দূরত্বটা প্রায় 2600 লাইট ইয়ার, বাট সেই লাইট ইয়ার সেই ভেলোসিটির কাছে 10 or 11 কিলোমিটার পার সেকেন্ড, এই ভেলোসিটিটা অনেক কম হওয়ার জন্য হয়তো সূর্যের সেই গ্যালাক্সির সেন্টারে গিয়ে পৌঁছতে অনেক সময় লাগবে। মানে এত সময় লাগবে, ততদিনে হয়তো পৃথিবী অনেকবার ধ্বংস হয়ে যাবে, এই রকম একটা টাইম স্কেল। তো এই রকম একটা টাইম স্কেলে হয়তো সূর্য ওই গ্যালাক্সি সেন্টারে যে ব্ল্যাক হোল আছে সেখানে গিয়ে পড়বে। ব্ল্যাক হোল মানে কি? ব্ল্যাক হোল মানে এমন একটা জায়গা যেখানে খুব হাই গ্র্যাভিটি আছে। মানে হাই গ্র্যাভিটি মানে ধরুন আপনার ওজন পৃথিবীতে হয়তো 60 কিলো, আপনাকে আমি এমন একটা গ্রহে নিয়ে পৌঁছে দিলাম যার আকর্ষণ বল পৃথিবীর 13 গুণ। তাহলে সেখানে হয়তো আপনি আপনার হাড় নিয়ে হয়তো দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি হয়তো দাঁড়াতে গেলে আপনার হাড় ভেঙে যাবে, এত ভারী ওই প্ল্যানেটের গ্র্যাভিটিটা, তাই তো? কারণ আমরা পৃথিবীতে বড় হয়েছি, পৃথিবীর গ্র্যাভিটি অনুযায়ী আমাদের বোন স্ট্রাকচার গুলো মডিফাইড হয়েছে। তো আমাদেরকে যদি কেউ ওরকম খুব হাই গ্র্যাভিটি স্পেসে ছেড়ে দেয়, আমরা কিন্তু সেখানে সার্ভাইভ করতে পারবো না। তো সেই রকম ভাবে যদি কোনো জায়গায় গ্র্যাভিটি খুব হাই হয়, তাহলে সেই গ্র্যাভিটি হাই এর জন্য কিন্তু সে অন্য তার আশেপাশে যে জিনিসগুলো থাকে তাদেরকে অনেকগুলো ফ্র্যাগমেন্টস এ ব্রেক করে দেয়। মানে এত হাই গ্র্যাভিটি তার প্রেসারের জন্য, মানে যদি কোনোদিন সূর্য বা পুরো সোলার সিস্টেম ওই ব্ল্যাক হোল মানে গ্যালাক্সি সেন্টারে যে ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলের কাছাকাছি গিয়ে পৌঁছায়, কাছাকাছি মানে কাছাকাছি গিয়ে পৌঁছানোর সাথে সাথে তো গ্র্যাভিটেশনাল প্রেসারের জন্য পুরো সোলার সিস্টেমটা কতগুলো ফ্র্যাগমেন্টস এ ব্রেক করে যাবে, ছোট ছোট টুকরোতে, এবং সেই টুকরোগুলো স্পাইরাল করতে করতে কিন্তু ওই ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে গিয়ে জমা হবে, এবং মানে কি বলবো, মানে এটাকে ধ্বংসই বলা চলে এক প্রকারে। তো এই রকম একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। এরপরে আরো একটা ভয়ঙ্কর ব্যাপার আছে। আরো একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরকম যে আমাদের যে গ্যালাক্সি আছে, আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, সেইটা কিন্তু এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটা M31 নাম, যেটা আমাদের আমাদের গ্যালাক্সি থেকে প্রায় 2.537 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে, এই দুটো গ্যালাক্সির মধ্যে কিন্তু কলিশন হতে চলেছে। এবং এই কলিশনটা কখন হবে? এই কলিশনটা হবারও কিন্তু একটা এস্টিমেটেড টাইম দেওয়া আছে, যে এত বছর পর কিন্তু এই দুটো গ্যালাক্সির মধ্যে, মানে মিল্কি ওয়ে আর অ্যান্ড্রোমেডা বা M31 গ্যালাক্সির মধ্যে একটা কলিশন হতে চলেছে, মানে দুজন ধাক্কা খেতে চলেছে। এই ঘটনাটা ঘটতে চলেছে আজ থেকে প্রায় 2 বিলিয়ন ইয়ার্স পরে। মানে এখন থেকে 2 বিলিয়ন ইয়ার্স পরে, বিলিয়ন ইয়ার্স পরে কিন্তু দুটো গ্যালাক্সির মধ্যে কলিশন হবে। এই দুটো গ্যালাক্সির মধ্যে যখন কলিশন হয়, তখন দুটো গ্যালাক্সি কোলাইড করে একটা নতুন বড় গ্যালাক্সি ফর্ম করে। এবং তার জন্য অবশ্যই কিন্তু অনেক তারা, সূর্য বা আমাদের মতো হয়তো অনেক পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তো এত বড় ব্রহ্মাণ্ডে যদি পৃথিবী থাকে, মানে ইনসাইড দিস বিগ ইউনিভার্স, if there is the existence of earth and we are the human being present over here, it is very much likely যে এই পৃথিবীতে কিন্তু মানে এই ব্রহ্মাণ্ডে কিন্তু এই ইউনিভার্সে কিন্তু এরকম আরো অনেক পৃথিবী থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এই পৃথিবী যদি মিল্কি ওয়ের মধ্যে থেকে থাকে, মিল্কি ওয়ের মধ্যেই কিন্তু পৃথিবী থাকার সম্ভাবনা থাকতে পারে, মানে আমার আপনার মতো মানুষ থাকতে পারে, হয়তো পারে সেখানে। কিন্তু আমাদের এই গ্যালাক্সির বাইরে যদি কোনো গ্যালাক্সিতে থাকে, সরি টু সে বাট উই উইল নেভার বি এবল টু উইটনেস দেম ইন আওয়ার এন্টায়ার লাইফ টাইম। কারণ অ্যাস্ট্রোনমিক্যাল টাইমের রেসপেক্টে আমাদের টাইম হিউম্যান এক্সিস্টেন্সিয়াল টাইম কিন্তু অনেক কম। ওই টাইম স্কেলটাকে কিন্তু ধরা যাবে না। 2.5 মিলিয়ন ইয়ার্স, এই সময়ে হয়তো মানুষের বিবর্তন হয়ে, বা বিবর্তন নয় অ্যাকচুয়ালি, কি হয়, ওয়ার্ল্ড ওয়ার হয়ে, যদি যদি এখন একটা ওয়ার্ল্ড ওয়ার হয়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয় বা ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার হয়, তাহলে কিন্তু রাশিয়া বা আমেরিকার কাছে যে অ্যামাউন্টে নিউক্লিয়ার স্ট্রেংথ আছে, তারা কিন্তু সারা পৃথিবীকে হয়তো 10 বার ধ্বংস করতে পারবে। মানে এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই মারা যাবে। শুধু তাই নয়, যত টেকনোলজি আজ পর্যন্ত ডিসকভার হয়েছে, সব টেকনোলজিও কিন্তু ধ্বংস হয়ে যাবে। মানুষের অস্তিত্ব যাওয়ার সাথে সাথে সেটাও চলে যাবে। তারপরে
পৃথিবীর টেম্পারেচার বাড়বে, তারপরে আবার বিভিন্ন রকম ঘটনা ঘটবে, সুনামি আসবে হয়তো অনেক বছর ধরে, তারপরে আস্তে আস্তে সেখানে আবার লাইফ স্টার্ট হবে। তো হয়তো আমাদের গ্যালাক্সির বাইরে অন্য গ্যালাক্সিতে যদি কোথাও কোনো পৃথিবীতে মানুষ থেকে থাকে, হয়তো তারা এরকম নিজেদের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার করে, হয়তো তারা আমাদের থেকে আগেই নিউক্লিয়ার বম্বস বা নিউক্লিয়ার মিসাইলস বানিয়ে নিয়েছিল, বা তাদের কাছে অন্যরকম কোনো টেকনোলজি ছিল যার জন্য তারা হয়তো নিজেদের মধ্যে যুদ্ধ করে হয়তো অনেকবার ধ্বংস হয়ে গেছে, এবং আমরাও ধ্বংস হয়ে যাব। দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট ইট। মানে হয়তো কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট ঘটবে, যেরকম ডাইনোসরের পরে মানুষ এসেছিল। ডাইনোসররা কিভাবে ধ্বংস হয়ে যায়, কোনো বড় অ্যাস্ট্রয়েড এসে ওই গ্রেট মেক্সিকোতে এসে ধাক্কা মারে, তারপরে সেখানে বিভিন্ন রকম সুনামি আসে, আরো মানে বায়ুমণ্ডলে কি বলবো বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যার ফলে তারা আস্তে আস্তে মারা যায়। গাছপালা গাছপালা ধ্বংস হয়ে যায়, বিভিন্ন বড় বড় জঙ্গলে আগুন লেগে যায়, এইভাবে ডাইনোসর এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তো ডাইনোসর বিলুপ্ত হওয়ার পরে মানুষ আসা, এই দুটো ঘটনার মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু অনেক কম অ্যাজ কম্পেয়ার টু দুটো গ্যালাক্সির ডিস্টেন্স। মানে উম, উম, দুটো গ্যালাক্সির ডিস্টেন্স মানে ডিস্টেন্স ইন দ্য সেন্স, মানে ওই ডিস্টেন্স ট্রাভেল করতে কোনো লাইট বিমের যে টাইম লাগবে, সেই মানে লাইট বিমের কথা কেন বলছি, কারণ লাইট না এলে তো আমরা দেখতে পাবো না। তো লাইট যখন আমার চোখে এসে পৌঁছবে অন্য একটা গ্যালাক্সি থেকে, আমার চোখে মানে ওই হাবল স্পেস টেলিস্কোপ বা কোনো টেলিস্কোপে এসে পৌঁছবে, তবেই আমি দেখতে পাবো, তাছাড়া তো পাবো না। তাহলে লাইট এসে ওই দূরত্বটা ট্রাভেল করতে যে সময় লাগবে, সেইটাতে হয়তো এরকম ডাইনোসর থেকে মানুষ, মানুষ থেকে আরো অন্য কিছু, এই জিনিসগুলোর যে চেন, সেই চেনটা কিন্তু অনেক ফাস্ট মুভ করে অ্যাজ কম্পেয়ার টু দ্যাট। বা হয়তো কোনো রকম ওয়ার্ল্ড ওয়ার হলো, সবাই সবাইকে ধ্বংস করে দিল, এই রকমের ঘটনা ঘটতে পারে। বা কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হলো, যে পৃথিবীর ওপরে কোনো বড় কি বলবো অ্যাস্ট্রয়েড এসে ধাক্কা মারলো, এবং পৃথিবীতে যত প্রাণ ছিল, লাইফ ছিল, সব জাস্ট গন। তো এবার সেই অ্যাস্ট্রয়েড কিন্তু নিউক্লিয়ার, সেই অ্যাস্ট্রয়েডের মধ্যে কিন্তু রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থাকতে পারে। যেরকম গ্রেট মেক্সিকোতে যে অ্যাস্ট্রয়েড এসে পড়েছিল, দ্যাট ওয়াজ রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল যদি এসে পড়ে, ইট উইল ওয়ার্ক লাইক এ নিউক্লিয়ার বম্ব। নিউক্লিয়ার বম্ব মেড বাই দ্য নেচার। যদি কোনো একটা ইউরেনিয়ামের এরকম গোলা এসে পড়ে, বা হাইড্রোজেন, রেডিও অ্যাক্টিভ হাইড্রোজেন, 3H1 হাইড্রোজেন একটা আইসোটোপ, সেই আইসোটোপ নিয়ে যদি তৈরি একটা কোনো অ্যাস্ট্রয়েড এসে পৃথিবীতে পড়ে, ইট উইল ওয়ার্ক লাইক এ হাইড্রোজেন বম্ব। তো নেচারের কাছেও কিন্তু এই ধরনের প্রোটোকলস আছে। আই মিন, যেটা দিয়ে এই পৃথিবীকে কিন্তু অনেকবার ধ্বংস করা যেতে পারে। ইটস লাইক সান। হোয়াট ইজ সান? Sun is a place where nuclear reaction is happening every time. All the time you are getting a nuclear bomb is being burst over there. এরকম several nuclear bomb blast হচ্ছে সূর্যে, তবেই সূর্যের কাছে এত তাপ আসছে। তার মানে এই ব্রহ্মাণ্ডে বা এই ইউনিভার্সের মধ্যে এই নিউক্লিয়ার এনার্জির কিন্তু সোর্সটা কিন্তু খুব ফান্ডামেন্টাল। তো সেই রকম কোনো একটা নিউক্লিয়ার স্ট্রেংথ গাইডেড কোনো অ্যাস্ট্রয়েড এসে পড়তে পারে আমাদের পৃথিবীতে, যার ফলে পৃথিবী ধ্বংস হতে পারে। ধ্বংস মানে মানুষের অস্তিত্ব চলে যেতে পারে। তো এইরকম একটা ঘটনা। আর আমি যে বললাম যে প্রায় 2 বিলিয়ন ইয়ার্স পরে আমাদের গ্যালাক্সির সাথে M31 এর কলিশন হবে। আমাদের কাছে, এই মানুষের কাছে আজ পর্যন্ত এমন কোনো টেকনোলজি নেই। আমাদের কোনো দেশের কাছে যতই পাওয়ারফুল মিসাইল থাকুক বা যতই পাওয়ারফুল ওয়েপন্স থাকুক, সেই জিনিসগুলো কিন্তু হিউম্যান লেভেলেই সীমাবদ্ধ। মানে তার বাইরে অতিক্রম করতে পারে না। সেই মিসাইল বা সেই কি বলবো মেশিন গান ইউজ করে কিন্তু দুটো গ্যালাক্সির কলিজনকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। ইট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ আওয়ার ইন্টেলিজেন্স অ্যান্ড বিয়ন্ড দ্য স্কোপ অফ আওয়ার ইউনো ক্যালিবার। এইগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। আমাদের কাছে কোনোদিনই সেই টেকনোলজি আসবে না যেটা দিয়ে আমরা এই ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট গুলোকে কন্ট্রোল করতে পারবো। সো ইন সাম সেন্স এই বড় পৃথিবীর কাছে, মানে বড় ব্রহ্মাণ্ডের কাছে আমরা কিন্তু খুব স্মল পিসিস। আমরা যতই নিজেদেরকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাডভান্সমেন্ট দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি না কেন, এই ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট ইজ বিয়ন্ড অফ আওয়ার কন্ট্রোল। আমরা এই সারা পৃথিবীর সব টপ মাইন্ডসরাও যদি একসাথে বসে কাজ করে, তাহলেও কিন্তু এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যাবে না। ইটস ইম্পসিবল, ইটস বিয়ন্ড দ্য স্কোপ। তো এখানেই বোঝা যায় যে আমাদের আমাদের হিউম্যান লেভেলে যে স্ট্রেংথ বা যাকে আমরা পাওয়ার বলি, সেটা কতটা সামারাইজড, এবং সেটা সেটার সাথে কোন একটা কান্ট্রির ইকোনমিরই শুধুমাত্র রিলেশন থাকে। বাকি অন এ লার্জ স্কেল সেটাকে আমরা কিন্তু প্রজেক্ট করতে পারবো না, যে সেই টেকনোলজি বা সেই নলেজ দিয়ে কিন্তু আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টস বা অ্যাস্ট্রোনমিক্যাল থ্রেটস গুলোকে কিন্তু ডিল করতে পারবো না। আমাদের সায়েন্স এন্ড টেকনোলজি এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছয়নি। এবং সেরকম জায়গাতে পৌঁছবে বলেও আমার মনে হয় না। কারণ এই গ্যালাক্সির ভেতরে আছে আর্থ,
মানে আর্থের আর্থের থেকে আমি ইউরেনিয়াম সোর্স আউটসোর্স করতে পারি, যেরকম চাঁদে যায় মানুষ। চাঁদে কেন যায়? কারণ সেখানে রেডিও অ্যাক্টিভ হিলিয়ামস আছে। তো এরকম আমি বিভিন্ন রকমের রেডিও অ্যাক্টিভ জিনিসকে কিন্তু আউটসোর্স করতে পারি। কিন্তু সেইগুলো দিয়ে আমি কত পাওয়ারফুল জিনিস বানাতে পারবো? আমাদের এই গ্যালাক্সিতে যে অ্যামাউন্টের এনার্জি আছে তার থেকে তো বেশি বানাতে পারবো না। তো ওই কম এনার্জি দিয়ে কিন্তু ওই বেশি এনার্জির ইভেন্ট গুলো কিন্তু ট্যাকেল করা যাবে না। ইটস ইম্পসিবল। কোনো একটা জিনিসকে মিটিগেট করার জন্য তার কাছাকাছি এনার্জির জিনিস প্রয়োজন হয়, তাছাড়া সেটা পসিবল নয়। তো এই কারণের কিছু হিউম্যান লিমিটেশনের জন্য এখন তো আমরা কোনোভাবেই পারবো না। উই আর নট ইন আ পজিশন টু ডিল উইথ এনি অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। মানে আনলেস যদি কোনো একটা খুব ওই চাঁদের শেপের কোনো একটা উপগ্রহ বা গ্রহাণুপুঞ্জ এসে হয়তো অ্যাস্ট্রয়েড আসছে হয়তো পৃথিবীর দিকে, তাকে হয়তো কোনোভাবে কি বলবো নিউক্লিয়ার মিসাইল দিয়ে হয়তো কতগুলো ফ্র্যাগমেন্টস ব্রেক করে দেওয়া যেতে পারে, বাট নট মোর দ্যান দ্যাট। এগুলো আমরা অনেকটা সায়েন্স ফিকশনের গল্পে শুনেছি, বাট কতটা এটা প্র্যাকটিক্যালি পসিবল সেই ব্যাপারে কিন্তু কোনো ক্লারিফিকেশন নেই। অনেকবার অনেক স্পেস রিসার্চ অর্গানাইজেশন দাবি করে থাকে এরকম ঘটনা, বাট দিজ আর লাইক ইউ নো ফ্যাব্রিকেটেড স্টোরিজ ইন সাম সেন্স। তো এই বৃহৎ পৃথিবী ব্রহ্মাণ্ডের কাছে যে আমাদের এক্সিস্টেন্স সেটা হচ্ছে অনেকটা ক্ষুদ্র। ক্ষুদ্র তো অবশ্যই, কিন্তু ধরুন আপনার যে জীবন, এই জীবনটাও কিন্তু আপনার আমার সবারই। আমাদের এই পৃথিবীতে মানুষের অস্তিত্বের কথা যখন বলছি তখন সেখানে সবাইকে ধরা হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটার সুপ্রিম কন্ট্রোল কিন্তু আমাদের হাতে নেই। দুটো গ্যালাক্সি কখন এসে কোলাইড করবে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো না, আমরা সেটাকে ডিসাইড করতে পারবো না। তো সামথিং ইন দিস ইউনিভার্স ইজ বিয়ন্ড অফ আওয়ার কন্ট্রোল। সো লাইক এইটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যে আমাদের নিজেদের লাইফ জিনিসটাকে আমাদের এত কমপ্লিকেটেড বা ফুল অফ গ্রিফ অর অ্যাচিভমেন্টস অর সামথিং হোয়াট এভার, পজিটিভ অর ইন এ নেগেটিভ ওয়ে আমরা যেভাবেই বলি, তো সেই সমস্ত জিনিসগুলোর কাছে এই বড় জিনিসটা কত বিশাল, কত বিশাল তার পরিসর, এবং এতটাই বড় পরিসর যে তার আশেপাশে উম বিচরণ করাও কিন্তু আমাদের স্কোপের বাইরে। আমরা জাস্ট নীরব দর্শকের মতো এই ঘটনাগুলোকে সাক্ষী হতে পারি। আর একটু এই ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা এই জন্যই করি কিন্তু মানে করছি যাতে এই মানে সুন্দর ইউনিভার্সের পার্ট হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের এটা দায়িত্ব যে ইউনিভার্সটাকে একটু জানা। দিস ইজ এ ফর্ম অফ গ্রেটফুলনেস টু ওয়ার্ডস দ্য ইউনিভার্স অ্যান্ড ইটস এক্সিস্টেন্স। ওকে, সো এইটাই ছিল আমাদের পুরো ইউনিভার্সের একটা গল্প, আমি সামারাইজ করে বলার চেষ্টা করলাম। এবং আহ এখানে আমি কিন্তু শুধুমাত্র আমাদের গ্যালাক্সির ছাড়াও সেই গ্যালাক্সির যে পার্ট, তার যে বিভিন্ন রকম আহ ব্ল্যাক হোলস আছে সেখানে, এবং কিভাবে কোন ভেলোসিটিতে একটা জিনিস আরেকটা জিনিসের দিকে মুভ করছে, কখন তাদের মধ্যে কলিশন হতে পারে, তার কি কনসিকোয়েন্স হতে পারে, এই জিনিসগুলো মাথার মধ্যে যদি একবার ভাবা হয় তাহলে এই বড় অস্তিত্বের কাছে আমাদের জীবনের যে ছোট বড় অ্যাচিভমেন্ট বা দুঃখ, এই জিনিসগুলোকে অনেকটা ছোট মনে হয়ে যায়। ঠিক যেরকম সমুদ্রের কাছে গেলে আমরা একটু চিল হয়ে যাই, একই রকম ভাবে এই ইউনিভার্সের গ্রেটনেস এর কাছে আমাদের ন্যারোনেস কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে।